দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচিত হচ্ছে একটি বিষয়, ছাত্রলীগ। ছাত্রলীগে শিবির ঢুকে যাওয়া, আবার শিবির থেকে সমন্বয়ক হয়ে বেরিয়ে আসা। অনেকেই এটিকে বলছেন ছাত্রলীগ, শিবির লীগ, সমন্বয় লীগ। ছাত্রলীগের এই অবস্থা কেন হলো, বা ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবিরের মতো একটি রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে সেখানে ঢুকে গিয়ে থাকতে পারে, যদি আদতেই গিয়ে থাকে, এবং সেটা কিভাবে সম্ভব, বা এই বিবর্তনটি বা কেন হলো, এই বিষয়গুলো নিয়ে বা আজকের ছাত্রলীগ নিয়ে আমরা কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ফাইজুল করিম। ফাইজুল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে। একজন সাবেক ছাত্রনেতা, এখন টরন্টোতে থাকেন। সো ফাইজুল ভাইকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে ছাত্রলীগ বিষয়ে একটু কথাবার্তা বলার জন্য। আমি একটু ওপেন বলে রাখি যে ছাত্রলীগের সাবেক নেতাদের কিংবা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এমন কেউ কখনো ছাত্রলীগের এই যে বিষয়গুলো, এত আলোচনা সমালোচনা, এইসব বিষয়গুলো নিয়ে যারা কথা বলতে চান, আমি তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী আছি। ফাইজুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আপনি ব্যস্ত থাকেন, তারপরে আপনি সময় দিতে রাজি হয়েছেন বা সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শওকত আলী সাগর ভাই। টরন্টোতে থেকে আপনি খুবই জনপ্রিয় এই শওকত আলী সাগর লাইভ প্রোগ্রাম করেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আপনার সব না পারলে অনেক অনুষ্ঠানে দেখি, সমসাময়িক বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ বিষয়ে অভিজ্ঞ অনেক লোককে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। আমি আজকে আপনার সাথে এই আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমাদের বাংলাদেশের বিষয়টা যেটা আপনি উল্লেখ করলেন, সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে পারলে আমি মনে করি যে আমরা বাংলাদেশি এবং প্রবাসী যারা থাকি তাদেরকে আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারবো। যদিও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে অনেক আলোচনার দরকার হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। এবং আমি যদি ঠিক এই জায়গা থেকে শুরু করি ফাইজুল ভাই, যে আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয়ে, একটি স্পেশালাইজড ইউনিভার্সিটিতে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন, নির্বাচিত সহসভাপতি হিসেবে ছাত্র সংসদের। আপনি যে সময়ে ছাত্রলীগ করেছেন বা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, এবং আজকে 2023 কিংবা 2024 সালে দাঁড়িয়ে আপনি যদি আপনার সেই সংগঠনটির দিকে তাকান, তাহলে আপনার কাছে কি মনে হয় যে কোথাও কি আপনার কোনো বেদনা কাজ করে, কোথাও কি হতাশা কাজ করে, নাকি আপনার মনে হয় যে না, ঠিক আছে, ছাত্রলীগ, কিংবা খুব আনন্দ কাজ করে, বা আপনি প্রাউড ফিল করেন যে আমি ছাত্রলীগের যে জায়গায় নেতৃত্ব দিয়েছিলাম, আজকের ছাত্রলীগ তাকে অনেকটুকু এগিয়ে গেছে কিংবা পিছিয়ে গেছে? আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ধন্যবাদ সাগর ভাই। তবে আমি এই আলোচনাটা শুরুর আগে একটু কথা বলি, সবাই যদি জানে পটভূমিটা। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের গৌরবজনক অধ্যায় আমরা সবাই জানি। আমি খুব সংক্ষেপে বলছি। 52 সাল 66-এর আমাদের আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ। তারপরে আমি আমার কলেজ লাইফ যেটা ছিল সেটা 75 পরবর্তী, আমি সকল ছাত্র রাজনৈতিক দলকেই বলবো, বিভিন্ন আন্দোলনে পরবর্তীতে যখন আমাদের এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন 80-র দশকে যেটা হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান, এই সমস্ত গুলিতেই আমাদের ছাত্রদের প্রায় সব সংগঠনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি আমার খুবই কন্টেম্পোরারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আমি 80-র দশকের কথাটাই গুরুত্বপূর্ণভাবে বলবো, কারণ আমাদের 81 সালে যখন আমাদের দলের বাংলাদেশ আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতৃত্ব আসলো, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম খুব সম্ভবত, যদি সঠিকভাবে বলি, 82 সাল অথবা 83 সালের প্রথম দিকে শাহজালাল হলের ছাত্রলীগের সভাপতি ছিলাম। পরবর্তীতে 1985 সাল থেকে 1988 সাল পর্যন্ত ছাত্রলীগের কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। তারপরে তো 1989 সালে বাকসুতে নির্বাচিত হয়েছি। সেই সময়কালের ছাত্র, আপনি যদি বলেছেন প্রসঙ্গক্রমে, সেই সময় আমাদের ছাত্রলীগের যে নেতৃবৃন্দ ছিল এবং কেন্দ্রীয় কমিটিতেও আমি ছিলাম, সেই সময়ে সংগ্রাম পরিষদ বা নেতৃত্ব যারা ছিলেন, শুধু ছাত্রলীগ নয়, তখনকার সময় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আরো যে সংগঠনগুলি সব নেতৃত্ব ছিল, তাদের সবার সাথে আমার সুসম্পর্ক ছিল। তাদের সকলের আদর্শ, শুধু আমাদের দলের না, সকল ছাত্র নেতাদের আদর্শকে ধারণ করিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক আন্দোলনের
সংগ্রাম করেছি সুখী সমৃদ্ধশালী আমরা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য। এই বিষয়গুলি তখনকার ছাত্র রাজনীতি যারা করেছেন তারা সবাই একমত ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে 7 দলের নেতৃত্ব 15 দলের নেতৃত্বে যে সংগঠনগুলো সবাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সৎ এবং আমি যেটা বেনেভোলেন্ট একটা কান্ট্রি গভর্নেন্স প্রতিষ্ঠা করার জন্য সবাই সংগ্রাম করেছিল। এখানে কারো ক্ষেত্রে কোনো দ্বিমত ছিল না এবং এটা সম্ভব হয়েছিল সকল ছাত্র নেতাদের সততার জন্য। ছাত্র সংগঠনগুলি তখনও যে সব গণতান্ত্রিকভাবে সব নির্বাচিত হইতো তা না, কিন্তু গণতান্ত্রিক অনেক যে কোনো একটা প্রক্রিয়া ছিল যে উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয়টা এখন যেটা শুনি বা যা পত্রপত্রিকায় শুনি বা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে খবর পাই এরকম ছিল না। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি প্রথম বলি, আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমি 90 সাল পর্যন্ত দেখেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি করার জন্য কেন্দ্র থেকে কোনো নেতা আসতে হইতো না, আমরা নিজেরাই পূর্ণাঙ্গ কমিটি করতাম। যেটা বললেই যে কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত সভা কার্যকরী সভা করে আমরা ঠিক করতাম সম্মেলনের আগের দিনই আমাদের পূর্ণ কমিটি হইতো এবং সম্মেলনে আমাদের কেন্দ্রীয় সভাপতি বা বড় নেতারা যা আসতেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সবাই আসতেন, আওয়ামী লীগের নেতারা আসতেন, অন্য দলকে দেখেছি আমি। আমরা আগের দিন রাত্রি জানতাম যে কোন পার্টির সমাজ ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি কে হচ্ছেন, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি কে হচ্ছেন, তারপরে জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট কে হচ্ছেন, এগুলো আমরা জানতাম। কারণ একটা বসে ভোটাভুটি হয়তো হইতো না সকল ছাত্রদের দিয়ে, কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানে দলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব হইতো। তো এই প্রসঙ্গটা শুধু আপনার আলোচনার জন্য বললাম যে আমাদের সময়কার রাজনীতি থেকে দীর্ঘ সময় পরে এখন আমরা প্রবাসী থেকে, আপনি হয়তো খুব ভালোভাবেই সব খবর সংগ্রহ করেন, কিন্তু আমরা যতটা পারি সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে যা দেখি সেই খবরের ভিত্তিতেই আমরা প্রাধান্য দেই, কিন্তু তাতে করে কিন্তু খুব ভালো খবর আমরা গত 20 বছর পাই নাই বিভিন্ন সংগঠনের। যেহেতু আপনি বিশেষ করে যে ছাত্রলীগের কথা বলেছেন, ব্যাপক অভিযোগ আমরা শুনি পত্রিকায়, এগুলি সত্যতা যাচাই করা সম্ভব না। সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে আবার অভিযোগও করা হয়, অনেক হয়েছে। তো এইগুলি একটা ছাত্র সংগঠনের সময়, আমাদের সময় সেই সময়কার 80 দশকে বা 90 দশকেও একটা সময় পর্যন্ত, আমি 2000 সাল পর্যন্ত দেখি, তখনকার সময় কিন্তু ছাত্র লীগের অভিযোগ কিছু থাকলেও একটা গৌরবজনক বিষয় ছিল। আন্দোলনের মধ্যে ছাত্রদের নেতৃত্ব ছিল, শ্রদ্ধা ছিল না তাদের প্রতি, এবং নেতৃবৃন্দ যারা ছিলেন, অনেক বিখ্যাত নেতা বাংলাদেশে এখন জাতীয় রাজনীতিতে বিভিন্নভাবে আছেন, যদিও তাদের বিরুদ্ধে পরবর্তীতে আশানুরূপ সততা বা নিষ্ঠার পরিচয় পাওয়া যায় নাই, কিন্তু ছাত্র রাজনীতির ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা ছিল এবং দেশকে একটা গণতান্ত্রিক, এইটুকু আমি বলতে পারি। কিন্তু এই যে আপনি বললেন যে অনেক গুরুত্বপূর্ণ নেতা যারা ছাত্র রাজনীতিতে যাতে তাদের নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি যেটা বললেন যে অনেক সময় হয়তো ঠিক আগের মতো সততা বা আগের মতো নিষ্ঠা বা তাদেরকে নিয়ে কোনো না কোনো ভাবে প্রশ্ন দেখা দিয়েছে, বিতর্ক দেখা দিয়েছে। ছাত্র রাজনীতিতে যিনি মানে একটা স্মুথ একটা ভালো অবস্থা কাটিয়ে আসতেন, জাতীয় রাজনীতিতে এসে তার এই, আমি যদি স্খলন শব্দটা ব্যবহার করি, সেটি কেন হবে? আপনি কিভাবে দেখবেন এটিকে? জি, আমি যেহেতু প্রথমে আলোচনায় একটু উল্লেখ করে নিয়েছিলাম পটমের ক্ষেত্রে, ওইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই যে আমি যেহেতু কলেজ থেকে, আমি গাজীপুরের কাপাসী কলেজ থেকে ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট অল্প ছিলাম, তো আমি যদি 77-78 সময় থেকে আজকে পর্যন্ত আলোচনার মধ্যে থাকি, তাহলে আমি শুধু না, বাংলাদেশের সমস্ত মানুষ স্বীকার করবে আমাদের আওয়ামী লীগের সাথে যারা এখন আছেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, এবং আমি প্রধান দল যদি জাতীয়তাবাদী ছাত্র দল বলি, বা এবং অনেক জাসদের ছাত্র নেতারা এখন আছেন, কেউ সরকারের সাথে ছিলেন, এমনকি জাতীয় পার্টির অনেক নেতারা ছিলেন, আগে অনেক বিখ্যাত ছাত্র নেতা ছিলেন। তো তাদের সময়কার ইতিহাস আমাদের কাছে স্পষ্ট, আমরা জানি তাদের কি ভূমিকা ছিল। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি সরাসরি রাজনীতির সাথে বাংলাদেশ রাজনীতি দীর্ঘদিন প্রায় 17 বছর জড়িত না, এবং সচেতন একজন মানুষ হিসাবে, রাজনীতি সচেতন হিসাবে আমি যোগাযোগ রাখি, আপনাদের সাথে কথা হয়, খবর পড়ি, এটা উল্লেখ করেছি, সেক্ষেত্রে এটা খুবই দুঃখজনক। আমার ব্যক্তিগত মত, এটা খুবই দুঃখজনক। পার্টির দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আমি সাবেক ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকা দেখি সমস্ত পার্টি, আমি 4-5টা দলের বললাম, কোটি কয়েক মানুষের ক্ষেত্রে পত্রিকা, সোশ্যাল মিডিয়া ও মানুষের মতামতে তাদের প্রতি শ্রদ্ধা আছে।
বাকি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানুষের যে বিশ্বাস ছিল, যাদের আদর্শকে অনুসরণ করে, যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তারা কাজ করেছে, তারা সেই শ্রদ্ধাটা কিন্তু তারা রাখতে পারেন নাই। জাতীয় রাজনীতিতে এসে তারা এমন কিছু করেছে যেখানে সেই শ্রদ্ধাবোধগুলো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ক্ষমতায় যখন যারা গেছেন, অভিযোগগুলি এমনভাবে তারা অভিযুক্ত হয়েছেন, এর সঠিক জবাব আমরা পাই নাই। এখন অভিযোগগুলি কখনোই সত্য প্রমাণিত হয় না, কারণ যখন ক্ষমতায় থাকে অভিযোগ হয়, ক্ষমতা থেকে চলে গেলে অভিযোগ হয়, ক্ষমতায় আবার আসলে আর অভিযোগগুলি থাকে না। অতএব জাতি কিন্তু সঠিকভাবে জানতে পারে নাই যে মানুষের একটা সত্য, অর্থনৈতিক বা অন্য যে অপরাধগুলি আছে সেইগুলির ক্ষেত্রে যেহেতু কখনো প্রমাণ হয় না, কিন্তু নৈতিকতার বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সন্দেহ খুব একটা নাই। কারণ তারা যে আদর্শ নিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, জাতিকে অনুপ্রাণিত করতেন, নৈতিকতার ক্ষেত্রে তাদের বক্তব্য, তাদের আচরণে কিন্তু সেটা প্রমাণিত হয় না। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য খুবই হতাশাজনক, এবং যার জন্য আমি মনে করি ওই কমিটমেন্ট, যে আদর্শ নিয়ে তারা নেতৃত্ব দিয়েছেন, সেই আদর্শ তারা ধরে রাখতে পারে না বলে প্রধানত আমি মনে করি। আমি যদিও এখনো দলের সাথে সম্পৃক্ত থাকলেও মনে করি এটা বাংলাদেশের জন্য সুখকর হয় নাই, বাংলাদেশের জন্য অনেক ক্ষতি বয়ে এনেছে। এবং আমরা যদি ঠিক ছাত্রলীগের দিকে মনোযোগ দেই ফাজিল ভাই, বিগত সময়ে আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ছাত্রলীগ হেলমেট লীগ হয়েছে, সন্ত্রাস করেছে, বিশ্বজিৎকে মেরেছে, নানা রকম আমরা কথাবার্তা শুনেছি। এই যে ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী, মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সংগ্রামের ঐতিহ্যবাহী ধারণ করা একটি সংগঠন, সেই সংগঠনটি শেষ পর্যন্ত ছাত্রলীগের নামের সঙ্গে সন্ত্রাস, সন্ত্রাসী অনেকটা যেন একেবারে মানে একটা ওতপ্রোত হয়ে গিয়েছিল। এই যে পরিস্থিতিটি, এটি কেন হয়েছে বলে কি মনে হয় আপনার? না, তবে সাগর ভাই, এখানে যেহেতু আমি আপনার সাথে প্রথম আলোচনায় করছি, আপনার ব্যাপক সংখ্যক আপনার ভিউয়ার্স আছে, দর্শক আছে, প্রথম দিকে আলোচনা করে আমি এমনভাবে কথা বলতে চাই না যে আমাদের সময় আমরা খুব খুব একদম সম্পূর্ণভাবে শুদ্ধ সততার সাথে করেছি, আমরা সব ভালো করেছি। এটা আমি একজন সচেতন, না এটা কোনো ঠিক দোষারোপের কোনো বিষয় না ফাজিল ভাই, আমরা জাস্ট আলোচনা করা, বোঝার চেষ্টা করি। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি আমাদের সময় অনেক ঘটনা ছিল যেগুলি সবকিছু অনাকাঙ্ক্ষিত ছিল, সবকিছু ভালো হয় না, কিন্তু তুলনা করা ছাড়াও আপনি যে উল্লেখগুলি করেছেন যে আমাদের এখনকার সময় যে হত্যাকাণ্ডগুলি হয়েছে ছাত্রলীগের নামে, বিভিন্ন জায়গায় যে অপরাধ হয়েছে, যেমন বিশেষ করে বলি যে সময় উল্লেখ করতে পারবো না, ইয়ার উল্লেখ করতে পারবো না, জাহাঙ্গীরনগরে হয়েছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো হয়েছে, এই অভিযোগগুলি কিন্তু ছাত্রলীগ সমাধান করেছে বলে আমি সোশ্যাল মিডিয়া পত্রিকা পাই নাই, বা সংগঠন থেকে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটিতে দুই একবার, যেটা আমার স্মরণ থাকে এখন মনে পড়ে, যে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে, কিন্তু অনেক বড় বড় অপরাধের ছাত্রলীগ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে বলে মনে হয় না। এবং অবস্থার যে উন্নতি হয়েছে তা না, বরং অনেক অবনতি হয়েছে বলেই মনে করি শেষ পর্যন্ত যা প্রতীয়মান হয়। সেটি কেন হবে? ধরেন একটি সংগঠন, ক্ষমতাসীন সংগঠন, মানে রাষ্ট্রের আইন। আবার ছাত্রলীগের বিষয়ে যদি আমরা বলি, যে আমরা জানি যে ছাত্রলীগ দেখভাল করার জন্য একটি কমিশনও সেখানে ছিল, ওবায়দুল কাদের কমিশন, আমরা যেটিকে ওকে কমিশন বলতাম সংক্ষেপে। আপনি নিজেও এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন কয়েকদিন আগেই, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটির নেতৃত্বে। সো একটি কমিশন থাকা সত্ত্বেও, মানে মাথার উপর মুরব্বী থাকা সত্ত্বেও ছাত্রলীগকে নিয়ে এত কথাবার্তা কেন হলো? হ্যাঁ, এটা আমি যে প্রাথমিকভাবে আমি পরশুদিন একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু আমার ধারণাটা বলেছিলাম এখানে যে আমাদের সময় এরকম একটা ছিল, কিন্তু ধরেন দীর্ঘ সময় পরে একটু ধারণা পেলাম পরে যে এরপরে অনেক অনেক পরিবর্তন এসছে, যে গত বছরের পরবর্তীতে আরো অনেক ছাত্রনেতা ছিল আমাদের, কিন্তু আমাদের সময় থেকে, যেহেতু 91-এ আমি ছাত্র রাজনীতির সাথে নাই, তারপরে অনেক নেতারা, বাংলাদেশে অনেক বিখ্যাত ছাত্র নেতারা ছিলেন, পরবর্তী অনেককে দিয়ে পরবর্তী কমিটি আপডেট করা হয়েছে, তাদের দায়িত্ব ছিল, এরকম একটা খবর আমি পেয়েছি। আমি বিশেষভাবে নাম বলতে চাই না, তবে এইটা ঠিক যে কিছুদিন আগ পর্যন্ত অনেক সাবেক ছাত্রনেতা দিয়েই এগুলি তদারকি করা হতো। এখন করার পরে যেহেতু 5ই আগস্টের পরের ঘটনাবলী থেকে যেহেতু অনেকে মুখ খুলছেন, ছাত্রলীগের নিজস্ব নেতারা, সাবেক নেতা, বর্তমান নেতাদের মধ্যে থেকেও সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছেন অনেকে,
তাতে করে দেখা যায় ছাত্রলীগের সর্বশেষ যে আলোচনাটা আপনি প্রথম আমরা একটু করেছিলেন, আপনি বলে যে আপনার হেডলাইনে ছাত্রলীগ, সিভিল লীগ, সমন্বয় লীগ, সেখান থেকে কিন্তু আলোচনাটা গুরুত্বপূর্ণভাবে আসছে। এবং আমার মনে হয় আজকে আলোচনাটা আপনি ওই ছাত্রলীগের মধ্যে শিবির ছিল, সমন্বয় করেছে, এই আলোচনা থেকে কিন্তু আমাদের এই আলোচনা মনে আজকে আমরা করতে আসছি যে এইটা কেন হবে। এর উত্তর হলো যে একটু উল্লেখ আমি করেছি, যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা তখন আমাদের আলোচনায় বর্তমানে তারা কোনো জবাব দিতে পারছেন না। যে বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তাদের মধ্যে যে ব্যাপক সংখ্যক আমি একটা মানে ডেটা দেখলাম যে প্রায় শতকরা 60% ছাত্রলীগের মধ্যে, শতকরা 60% বিভিন্ন দলের, শিবির বা এই ধরনের যাদেরকে আমরা বলি, যাদেরকে আমরা অনাকাঙ্ক্ষিত বলি, এই ধরনের ছাত্ররা ঢুকে পড়েছে। এখন এখানে অনেক উল্লেখ করেছেন যে অবৈধ পথে আসা মানে কি, এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে টাকার বিনিময় হয়েছে নাকি ষড়যন্ত্র করে ঢুকেছে, বা তারা কিভাবে ঢুকতে পারলো, কিভাবে দীর্ঘ সময় এক ছাত্রনেতা। আমি তো খুবই উদ্বেগজনক যে একজন ছাত্রনেতা তার বলেছে তার রুমে ছিল 4 বছর, সে বুঝতে পারেনি। এইটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। যদিও সে বলে থাকে কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক হবে, দীর্ঘদিন কাজ করবে একসাথে, এবং তারা নিজেরা একটা দেখলাম বর্তমান সময় তো আপনি দেখেন যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে লেখে প্রমাণ করা যাচ্ছে না। আমি যা শুনছি, যা দেখছি তার ভিত্তিতেই বলছি যে তারা বলছে হেলমেট পরে আমরা ডিসগাস করতাম যাতে আমাদের চিনতে না পারে। হাজার হাজার হেলমেট বাহিনীর কথা শুনছি, ছাত্রলীগের নেতৃবৃন্দ কেউ তাদেরকে বুঝতে পারলো না। এইটা মানে আমার কাছে অসম্ভব মনে হয়। যে সে একটা ছেলে বলেছে যে আকাশ থেকে পড়া না, মানে এটা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এক কথা যদি জবাব দেই, এটা কখনোই ছাত্রলীগের নেতৃত্বের সঠিকভাবে করতে পারে নাই, তাদের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং তার জন্য কিন্তু জাতি হিসেবে আওয়ামী লীগ তো আছে, সরকারও আছে, ছাত্রলীগেরও আজকে যে করুণ পরিণতি হয়েছে, এক কথা যদি বলি যে কষ্ট তাদের করতে হচ্ছে, যাদেরকে জীবন দিতে হচ্ছে গণপিটুনিতে, এবং আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যে আজকে আত্মগোপন করে আছে, কষ্ট আছে, এবং এটা কতদিন থাকবে এটা আমরা জানি না। এর জন্য কি আমাদের কোনো দায়িত্ব নাই? আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দায়িত্ব ছিল না? আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব যারা তদারকি, তাদের কোনো দায়িত্ব ছিল না? থাকবে না কেন? এটা অবশ্যই আমাদের সবারই, যারা নেতৃত্বে ছিলেন তাদের সবার এই দায়ভার গ্রহণ করতে হবে। এখন তো মানে অনেক কিছু ঘটেছে, ফলে দায়ভার কারা নেবে? কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তারাও তো এখন কোথাও নাই, বা মানে কিন্তু এখন দায়ভার হয়তো নেওয়ার সুযোগ থাকবে কি থাকবে না সেটা অনেক অন্য আলোচনা। কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসার পথ কি? মানে আপনি সাবেক ছাত্রলীগ নেতা হিসাবে আজকের যে পরিস্থিতি আপনি বললেন, যে তাহলে ছাত্রলীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন? এখানে প্রথম বিষয় হলো যে যেহেতু আমরা বলছি আজকে আলোচনা আমরা ছাত্র রাজনীতি বা এই বিষয়ে সীমিত থাকতে চাই, যেহেতু বর্তমান গত জুলাই মাস এবং আগস্ট পরবর্তী এই সময় বাংলাদেশের এত বিশাল আলোচনার একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা জায়গা ধরে নিয়েছি, কিন্তু ছোট হলে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, ছোট জায়গা হলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাত্র আন্দোলন ছিল, এবং এখানে ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা ছিল। এবং ছাত্রলীগের কে যেভাবে আমার পোস্টার আগে 2-3 দিন আগে আর এক সপ্তাহ আরেকটা পোস্ট দিয়েছিলাম, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, না বুঝিয়ে অনেক কথা বলেছেন, আমি চেষ্টা করি জবাব দেওয়ার। সেটা হলো যে বর্তমান পরিস্থিতি আমি মনে করি যে এটা আপনি হয়তো মনে থাকবেন যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা আমাদের যোগাযোগ মন্ত্রী উনি সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রলীগই যথেষ্ট এটা মোকাবেলা করার জন্য। এইটা আমাদের সময় ছাত্র রাজনীতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা করেছি, কিন্তু সরকারি সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত সমাধান করতে না পেরে এইটা ছাত্রলীগকে দিয়ে দমন করার নীতিতে আমি বিশ্বাস করি না। এবং যার ফলে এটা চরম একটা অবস্থা হয়েছে ছাত্রলীগের পক্ষে, এমন একটা বড় আন্দোলনের মুখোমুখি, ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের মুখোমুখি করে দিয়ে যে বড় ক্ষতিটা হয়েছে, এটা আমরা ইতিহাসে লেখা থাকবে, আমরা বুঝতে পারবো। এখন আপনি যেটা বলেছেন সমাধানের পথ কি, সমাধানের পথে যাওয়ার আগে ফয়জল ভাই আপনার সঙ্গে যদি আমি একটু যোগ করি আর কি, ধরেন যে বিষয়টি মানে জাস্ট আমি একটা যুক্তির খাতিরে এভাবে বলি যে দুটি বিষয় হতে পারে যে ওকে
ছাত্র এদের মানে মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এখন এটি দুটি বিষয় হতে পারে। যদি আমাদের সুস্থ রাজনৈতিক চর্চা থাকতো, মানে আপনারা যে সময় রাজনীতি করেছেন, আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই সময়কার মতো করে যদি ভাবি বা আরো আগের সময়কার মতো ভাবি যে ওকে এই সংগঠন মানে সেটা হচ্ছে একটা রাজনৈতিক মোকাবেলা, রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা। কিন্তু ছাত্রলীগের অবস্থানটি আসলে যখনই ছাত্রলীগই যথেষ্ট বলা হয়, ছাত্রলীগ আসলে রাজনৈতিক কর্মসূচির মধ্যে আর তখন থাকে নাই। ছাত্রলীগই মোকাবেলা করবে বলতে একটি পেশি শক্তি, একটি শক্তি প্রয়োগের বিষয়ে একটু মানে একটা ইঙ্গিত পাওয়া যেত। এবং যখন সরকারের মন্ত্রী, তিনি তো মন্ত্রীও একই সঙ্গে, এবং এমন একটি পরিস্থিতিতে যখন বলেন যে ছাত্রলীগই যথেষ্ট, তখন কিন্তু মনে হয় যেন মানে এটি আর রাজনৈতিক মোকাবেলার জায়গায় নেই, মানে পেশি শক্তি দিয়ে মোকাবেলার একটি জায়গায় তিনি নিয়ে যেতে চাচ্ছেন। এখন আমরা কিভাবে বের হবো, আমাদের পথ কি? না সেটাই, সেই জিনিসটাও কি যে আমরাও আজকে যখন দেশের এই চরম অবস্থা দাঁড়িয়েছে, তখন আমরা এত ভাবে সব সংগঠনই আজকে মূল্যায়ন করতে বসছি। কিন্তু এটাও সত্য, আমরা গত 2 দশক কি আমরা এই বিষয় নিয়ে খুব সিরিয়াসলি কেউ আমরা চিন্তা করি নাই, রাষ্ট্রীয়ভাবে যে পক্ষে থাকুক। সেটা হলো যে আজকে যখন এটা কিন্তু অনেক দিন যাবতই হচ্ছে, আমাদের সময় খুব একটা ছিল না। আপনি জানেন যে ক্ষমতাসীন পার্টি, আমরা তো ক্ষমতা থাকা না থাকা অবস্থায় রাজনীতি করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়, আমরা 6টা বিশ্ববিদ্যালয় ছিল, আমরা তো ক্ষমতায় ছিলাম না। কিন্তু পরবর্তীতে এটা হয়েছে যে ক্ষমতায় থাকলে সেই সংগঠন থাকে, ক্ষমতা না থাকলে সেই সংগঠন বিশ্ববিদ্যালয় থাকে না। ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি যারা জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দিবে বা কেন্দ্রীয় রাজনৈতিক ভাবে যারা আপনার পলিসি মেকিং করেন, তারা এটা গুরুত্ব সহকারে দেখেন নাই, কোনো সরকারই দেখেন নাই যে আমরা যে ছাত্রদের দিয়ে জাতি গড়তে চাই, যাদেরকে আমরা সবসময় বলি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকার প্রধান কারণ একটা ভাবেই সবাই উল্লেখ করছে যে ছাত্র রাজনীতি থাকলে দেশের ভবিষ্যৎ রাজনীতিবিদ তৈরি করার জন্যই ছাত্র রাজনীতি দরকার, প্রথম এই কন্ডিশনই বলা হয়। তো সেই যুক্তিতে যাদেরকে দিয়ে আমি দেশ পরিচালনা করব, যাদেরকে দিয়ে দেশ শাসন করাবো, যাদেরকে দিয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ বানাবো, তারা কিভাবে ছাত্র জীবনেই বিশ্ববিদ্যালয় থেকেই একটা জোরপূর্বক ভাবে পেশি শক্তি হিসেবে অন্য রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিবে না। তো ওই মন মানসিকতা নিয়ে যদি সে গড়ে ওঠে, জাতীয় রাজনীতিতে তার তো শিক্ষা জীবনই নার্সারিতে তার এই অবস্থা হচ্ছে, তাহলে জাতীয় রাজনীতিতে সেই স্বৈরাচারী চিন্তা ভাবনা থাকবে তার। তাহলে প্রথম কনসেপ্টটাই তো ভুল, যে যাদেরকে দিয়ে রাজনীতি দেশ আমরা চালাবো তারা শিক্ষা জীবন থেকে বিশ্ববিদ্যালয়ে দখল নিয়ে রাজনীতি করতে চায়। তার তো অন্য একটা আদর্শ মোকাবেলা করার জন্য তো সে করছে না, সে চর্চা তো সে করছে না। তো সেটা আমাদের একটা বড় ভুল, সে ভুল আমাদের সময়। আপনি অবশ্যই ভালো জানেন আমাদের সমসাময়িক সব রাজনীতি বলবো সব বিকাশ, এমনকি ওবায়দুল কাদের ভাই বলেন, নানক ভাই বলেন, আমাদের বড় ছাত্র নেতা যারা মানে জাতীয় ছাত্র দল, সমাজ ছাত্র ফ্রন্ট, যে সব দলের সব নেতৃবৃন্দ কিন্তু এই মানসিকতার বিরুদ্ধে ছিল। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা বলতো বা জাতীয় ছাত্রলীগের নেতারা বলতো যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সংঘাত চাই না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার টেলিফোন করা হইতো যে বিশ্ববিদ্যালয় যেন নিজেরা সংগঠন আরেক সংগঠনের মধ্যে সন্ত্রাস না হয়। হয়েছে অনেক সময় সংঘাত হয়েছে, কিন্তু কেন্দ্রীয় নেতারা পর্যন্ত আমাদেরকে উপদেশ দিত যে এই অবস্থা করা যাবে না, এক সংগঠন ইচ্ছে করে আরেক সংগঠনের বিশ্ববিদ্যালয় বিতাড়িত করা যাবে না। তো ওইটা ছিল একটা পর্যায় পর্যন্ত। তো ওই বিষয়টা থেকে আজকে মনে হয় গত 20-25 বছরে জাতীয় নেতৃত্ব এবং ছাত্ররা চিন্তা করেছেন, তারা এটাকে গুরুত্বই দেন নাই। না দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনই ছিল, অন্যদেরকে বিতাড়িত করা হয়েছে সব সময়। এই চর্চাটা থেকে সেই চর্চাটা আর গড়ে ওঠে নাই। তো এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। এখন আজকে যখন আমরা বলবো এই কথাগুলি, তাহলে আমরা যেহেতু গত 15 বছর আমাদের দল ক্ষমতা ছিল, তো স্বাভাবিক প্রশ্ন আসবে যে 15 বছর আমাদের বিবেক কোথায় ছিল। আসলে এটা সত্যি, এই প্রশ্ন উদ্যোগ হইতে পারে, কিন্তু এমন ভাবে বলবো বাংলাদেশের অন্য দলগুলিও তো এই কাজ করেছে, এই জন্য এর থেকে আমরা মুক্তি নাই। আমাদের মুক্তি এই বলে আমাদের মুক্তি পাইতে পারি না। আমাদের দরকার হলো অবশ্যই পথ খুঁজে বের করতে হবে যে ছাত্র সংগঠনগুলি, যারা ছাত্র রাজনীতি করবে তাদের সদস্যরা যেন নিজেরা যেন আদর্শহীন অবস্থায় পেশি শক্তি হিসেবে ব্যবহৃত না হয়, আবার ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে এরা পরিচিত দলের মূল জায়গায়, তারা যেন জাতীয় পলিসিতে মূল দলের সাথে সমন্বয় সাধন করে
ছাত্র রাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে পারে। এবং আমরা যদি আলোচনাটা এখানে শেষ করি এবং সামনের দিকে তাকাই, আজকে বিশেষ একটা পরিস্থিতি চলছে বাংলাদেশে, এবং একটা সময় নিশ্চয়ই আসবে যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে, ছাত্রলীগও রাজনীতিতে ফিরে আসবে। কারণ এত বড় একটি সংগঠন তারা একেবারে মানে বিলীন হয়ে যাবে না, সেটি হচ্ছে বাস্তবতা। এখন এই যে আওয়ামী লীগ ফিরে আসবে কিংবা ছাত্রলীগ ফিরে আসবে, আমরা ঠিক ছাত্রলীগে থাকবো। ভবিষ্যতে যে ছাত্রলীগ ফিরে আসবে সেই ছাত্রলীগের জন্য আপনার কি পরামর্শ, বা ভবিষ্যতের যে ছাত্রলীগটা ফিরে আসবে সেই ছাত্রলীগকে আপনি কিভাবে দেখতে চান? কিভাবে ছাত্রলীগ ফিরে আসবে রাজনীতিতে ছাত্রদের কাছে? আমি প্রথম হলো যে যেহেতু জাতীয় রাজনীতির পুরো বিষয়টাতে আমরা আলোচনায় যাই না, তাও বলি যে বর্তমান এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ফিরে আসার জন্য অনেক ভালোভাবে পরিকল্পনা করে জাতির অবস্থায় তাদের কতটা দোষ ছিল এবং বর্তমান অবস্থায় সমস্ত জাতির কাছ থেকে গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের কিছু সঠিক বাস্তবধর্মী পদক্ষেপে যেতে হবে। শুধু আকাশ কুসুম কল্পনা করে স্বপ্ন বিলাসিতা করে বর্তমান সময়ে বাংলা ছাত্রলীগে ফিরে আসা খুব কঠিন হবে। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে সময়ের পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা জাতির সামনে কি বার্তা নিয়ে উপস্থিত হতে চাই এবং সেটা জাতি আমাদেরকে রাজনীতি করার সুযোগ কতটুকু দিবে, মাত্রা কতটুকু। তবে যেহেতু একটা ঐতিহ্যবাহী সংগঠন, লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক তাদের আছে, তারা অবশ্যই বাংলাদেশ রাজনীতি একসময় ফিরে আসবে। তবে অবশ্যই জাতির কাছে সততা এবং আদর্শের কমিটমেন্ট করে আসতে হবে। এটা জাতি, এর বাইরে জাতি, এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তবে আমি মনে করি যে আমাদেরকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে আগের যা করেছি, আমরা যে ভুলগুলি করেছি তার থেকে আমাদেরকে অবশ্যই ছাত্র রাজনীতিকে সঠিক ধারায় ফিরে আসার জন্য যে অন্যায়গুলো হয়েছে, যে আপনি প্রথম ছাত্রলীগে যে ষড়যন্ত্র করে হোক বা দুর্নীতির আশ্রয় নিয়ে হোক বা স্বজনপ্রীতি করে হোক বা আদর্শহীনতার জন্য দলগুলি যেটা বলে নষ্ট হয়ে গেছে। সোজা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসগুলি পেয়েছি, অন্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাওয়া যাবে। আমরা কিছু কিছু খবর পাচ্ছি আপনার চিটাগাং বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে আস্তে আস্তে অন্য বিশ্ববিদ্যালয় তাই দাঁড়াবে। আমি একটা কথা উল্লেখ না করে পাচ্ছি না, কালকে একটা সংবাদ দেখলাম, আমার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক সভাপতি ছিলেন, উনি উত্তরবঙ্গের কোন জেলার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। বলছি যে প্রথমেই বলেছি, প্রমাণ হবে হয়তো এক সময়, এটা ভাবা যায়। তাহলে যে উত্তরবঙ্গের এক ছাত্র শিবিরের এক জেলার সাধারণ সম্পাদক কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন, সে এটা অভিযোগ আর কি। তো এই জায়গা থেকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে যারা এই ছাত্র সংগঠন তদারকি করবেন, যারা নেতৃত্বে থাকবেন, তাদেরকে খুবই সচেতন থাকতে হবে। এবং এখানে একটা কথা কিন্তু বারবার আসছে যে কোনোভাবে, এটা আমি কিভাবে বলবো বুঝি না, যে টাকার বিনিময়ে বা পদ নেওয়ার, এটা কিন্তু সর্বত্র এই অভিযোগটা আসছে। এই আলোচনাটা হয়েছে যে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে, নেতা বানানো হয়েছে। এটা তাহলে প্রমাণ করতে হবে জাতীয়ভাবে, কেন্দ্র নেতৃত্বের প্রমাণ করে খুঁজে বের করতে হবে যে এই প্রক্রিয়া হয়ে থাকে, এবং এটি রোধ করার জন্য বেছে বেছে ভালোভাবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা প্রথম করতে হবে। কারণ যারা এরকম অপকর্ম করতে পারে তারা দল এবং জাতির জন্য কতটা ক্ষতিকারক, এটার ফল তা শুধু শুরু, সবেমাত্র শুরু। এটা যে কত সুদূর প্রসারী না, কত দিন যে এর জন্য এই দলকে এবং দেশকে ভুগতে হবে। আপনি জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের মতো সর্ববৃহৎ একটা দলের কতটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই দলে যদি আদর্শহীনতার এমন জায়গায় পৌঁছে যায়, তাহলে তো এই জায়গা থেকে আমাদেরকে সঠিক জায়গায় ধারায় ফিরে আনতে হবে। এবং সত্যিকার অর্থে এক কথা যদি আমি বলি, আমাদের ৮০ দশক বা ৯০ দশকের প্রথম দিকের যে রাজনীতি ধারা ছিল, কেন্দ্র নেতৃত্ব যারা বলেছে, পরবর্তীতে অবস্থায় না, যে অবস্থায় তারা ছাত্র রাজনীতি করেছেন, সে আদর্শিক ধারায় ফিরে আনার চেষ্টা করতে হবে। এবং সেটি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় এবং আবার পুনরায় যদি জনগণের কাছে আসতেই হয়, অবশ্যই অতীতের ভুল ভ্রান্তি স্বীকার করা, অতীতের ভুল ভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করা, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে দোষের কিছু নাই, ক্ষমা চাওয়া, এইসব বিষয়গুলো আমার মনে হয় যে ছাত্রলীগের, আওয়ামী লীগের বিবেচনায় রাখা একটি ব্যাপার আছে। তবে এখানে গুরুত্বপূর্ণ, আমি আজকে বলি, প্রথম যেহেতু আমি বলেছি যে আমরা মূল জায়গায় আমরা জাতীয় রাজনীতি বিষয়ে বড় পরিসরে, আমি আপনি এটা অবশ্যই স্বীকার করব যে ছাত্রলীগের যারা রাজনীতি করবেন বা আওয়ামী লীগের যারা রাজনীতি করবেন,
বাংলাদেশে যেই সমস্ত মন্ত্রী, এমপি বা আওয়ামী লীগের নেতা বা যেই পর্যায়ে থাকুক না, তাদের নামে যে ব্যাপক অভিযোগ আসছে, সঠিকভাবে প্রমাণিত হলে তাদের পক্ষে দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষে কথা বলার বিবেক বর্জিত কাজ করা উচিত না। করতে গেলে জাতি তাদেরকে আরো ঘৃণিত অবস্থায় নিয়ে যাবে। অতএব ছাত্র রাজনীতি যারা করবেন বা জাতীয় রাজনীতি যারা করবেন, যারা সত্যিকার অর্থে দেশের জন্য, আপনি জানেন এই শহরের লুটেরা বিরোধী আন্দোলনের প্রধান একজন ব্যক্তি ছিলেন আপনি। এই প্রসঙ্গে এখানে বলছি যে আপনাদের মাধ্যমে, আপনাদের মতো সৎ নির্ভীক সাংবাদিকদের মাধ্যমে আমরা এই শহরে প্রথম কানাডাতে লুটের বিরোধী আন্দোলন করেছিলাম, যারা বাংলাদেশে অর্থ পাচার করে। সেই ঘটনার পরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার হয়েছে, অভিযোগ আছে। এগুলির মধ্যে কারা করেছে সবাই বিশ্বাস করবে যে সরকারি মদত ছাড়া, সরকারি ক্ষমতা ব্যবহার করা ছাড়া এটা করা খুব কঠিন। তাহলে আমরা সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশি বিশেষ যারা দেশকে ভালোবাসবো বা দেশের উন্নয়ন চাইবো, দেশের অর্থনৈতিক উন্নয়ন চাইবো, তার বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে। আমরা সরকারি দলে থাকার পরেও আপনারা সহ আমরা সেই সময় প্রতিবাদ করেছি। তাহলে তারপরে এত ঘটনা হয়েছে, এত অর্থ পাচার হওয়ার যে অভিযোগগুলি আছে, যারা করেছে তাদেরকে তো আমরা, তাদের বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে। এটা না বলে নৈতিকতার ওই জায়গায় না দাঁড়ালে আমরা নিজেদেরকে দেশের জন্য ভালো চাই বা একটা সংগঠন করে আমরা দেশের জন্য ভালো করব, এটা বিশ্বাসযোগ্য না এবং এটা নৈতিকতা বিবর্জিত আমি মনে করি। নিশ্চয়ই, এবং নিশ্চয়ই আমরা সামনে এগুলো নিয়েও কথা বলবো। আমরা যেহেতু অতীতেও অর্থ পাচার, লুটেরা বিরোধী আন্দোলন করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধ করার জন্য, সামনেও আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও কথা বলবো। এমনকি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি যাদের নামে মামলা হয়েছে, এবং আমরা চাইবো যে সেই মামলাগুলো স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের পক্ষে যেন দল না দাঁড়ায়, সেই বিষয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্রলীগ, শিবির লীগ, সমন্বয়ক লীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে বর্তমানে যেসব আলাপ আলোচনা হচ্ছে, অভিযোগ উঠছে ছাত্রলীগের বিরুদ্ধে, সেই সব বিষয়গুলো নিয়ে। আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ফাইজুল করিম, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্র নেতা। আপনারা যারা আমাদের এই আলোচনাটি শুনবেন সামনে, সবাইকে ধন্যবাদ। আমরা আবারও এই ধরনের আলাপ আলোচনা করব ছাত্রলীগ কিংবা অন্যান্য ছাত্র সংগঠন কিংবা বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে। আমরা একেবারে কমন ম্যানস থটস, সেই বিষয়গুলো শুনতে চাই, শোনাতে চাই। আপনাদের মধ্যেও যদি কেউ মনে করেন যে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আমরা আপনাদের কথাও শুনবো, সেগুলো নিয়ে কথা বলবো। ফাইজুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ সাগর ভাই, এবং আপনার দর্শকদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এত কথা শোনার জন্য। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আমরা শুনবো আশা ব্যক্ত করছি।